দর্শক, কখনো কি ভেবে দেখেছেন একটি মুহূর্ত, একটি ছোট ভুল অথবা একটি অব্যবস্থাপনা কিভাবে কেড়ে নিতে পারে ডজন ডজন মানুষের প্রাণ? আজ আমরা ফিরে যাচ্ছি সেই বিভীষিকাময় দিনে, যে দিনটি কাঁপিয়ে দিয়েছিল পুরো বাংলাদেশকে। দৌলতদিয়া ফেরিঘাট, পদ্মা নদী আর একটি বাস, যার সাথে তলিয়ে গিয়েছিল ২৬টি স্বপ্ন, ২৬টি পরিবার, ২৬টি জীবন। পিন গত ২৫শে মার্চ সব কিছুই ছিল স্বাভাবিক। মানুষ ঘরে ফিরছিল, কেউ ঈদের প্রস্তুতিতে, কেউ পরিবারের কাছে। কিন্তু কেউ জানত না এই যাত্রাই হতে চলেছে তাদের জীবনের শেষ যাত্রা। সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার অপেক্ষায় ধীরে ধীরে এগোচ্ছিল পন্টনের দিকে। চারপাশে শত শত গাড়ি, মানুষের ভিড়, সবকিছু যেন ছিল একেবারে সাধারণ একটি দিনের মতো। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় অপ্রত্যাশিত কিছু। অ্যালার্ট! হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারায়। কেউ বুঝে ওঠার আগেই পন্টন থেকে ছিটকে সরাসরি পদ্মার গভীর স্রোতে তলিয়ে যায় পুরো বাসটি। চোখের সামনে মানুষের চিৎকার, আতঙ্ক, হাহাকার, আর মুহূর্তের মধ্যে সব শেষ। পিন তীরে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ তখন শুধু দেখছিল। কেউ চিৎকার করছিল, কেউ কাঁদছিল, কিন্তু কারো কিছুই করার ছিল না। একটি জীবন্ত বাস, একটি জীবন্ত গল্প পদ্মার কালো জলে হারিয়ে গেল চিরতরে। অ্যাম্বুলেন্স! খবর পাওয়ার সাথে সাথে ছুটে আসে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং ডুবুরি দল। শুরু হয় সময়ের বিরুদ্ধে এক যুদ্ধ। কিন্তু উদ্ধার অভিযানের পাশাপাশি আরেকটি যুদ্ধ চলছিল সোশ্যাল মিডিয়ায়। সিনেমা, ফেসবুক, ইউটিউব সবখানে ছড়িয়ে পড়ে একের পর এক গুজব। গুজব বলার চিহ্ন, কেউ বলল চালক ঘুমিয়েছিলেন। গুজব বলার চিহ্ন, কেউ বলল হেলপারের হাতে গাড়ি তুলে দিয়েছিলেন। আবার কেউ বলল চালক নাকি পান খেতে নেমেছিলেন। কিন্তু সত্যি কি এতটাই সহজ? লক্ষ্য! দীর্ঘ তদন্তের পর অবশেষে সামনে আসে আসল সত্য। সরকারি রিপোর্ট বলছে বাসটির স্টিয়ারিংয়ে ছিলেন খোদ মূল চালক, ৩১ বছর বয়সী আরমান খান। হ্যাঁ দর্শক, যে মানুষটিকে সোশ্যাল মিডিয়ায় দোষী বানানো হয়েছিল তিনি ছিলেন একজন অভিজ্ঞ, লাইসেন্সধারী পেশাদার চালক। গল্পচিহ্ন: হেলপারের হাতে গাড়ি ছিল, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। গল্পচিহ্ন: চালক বাস ছেড়ে নেমেছিলেন, এটিও ভুয়া। বরং যা পাওয়া গেছে তা আরও হৃদয় বিদারক। ডুবুরিরা যখন বাসটির ভেতরে প্রবেশ করেন, তারা দেখতে পান স্টিয়ারিং হুইল শক্ত করে ধরে আছেন আরমান খান। কিন্তু তখন আর তিনি জীবিত নেই। হৃদয় চিহ্ন: শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চেষ্টা করেছিলেন তার যাত্রীদের বাঁচানোর জন্য, বাসটি নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু প্রবল স্রোত, বন্ধ দরজা আর যান্ত্রিক সীমাবদ্ধতা তাকে আর সেই সুযোগ দেয়নি। পিন দর্শক, আপনার ভাবুন তো, যে মানুষটিকে আমরা দোষ দিচ্ছিলাম তিনি আসলে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে গেছেন। কান্না চিহ্ন। আরও মর্মান্তিক বিষয় হল, এই আরমান খানের ঘরে রয়েছে দুটি ছোট সন্তান, যারা এখনও হয়তো অপেক্ষা করছে বাবা আজ বাসা ফিরবে। কিন্তু তারা জানে না তাদের বাবা আর কোনো দিন ফিরবে না। পিন এদিকে একটি মিথ্যা খবর পুরো পরিবারকে দিয়েছিল মিথ্যা আশা। যখন তারা শুনেছিল যে চালক নাকি বাসে ছিলেন না, তখন তারা ভেবেছিল আরমান বেঁচে আছে। কিন্তু কিছুক্ষণ পর একটি ফোন কল সব কিছু শেষ করে দেয়। ওপাশ থেকে ভেসে আসে ভারী কণ্ঠ: আপনার ছেলেকে পাওয়া গেছে, কিন্তু জীবিত নয়। হৃদয় চিহ্ন। এই একটি বাক্য একটি পরিবারের পৃথিবী ভেঙে চুরমার করে দেয়। পরিসংখ্যান: শেষ খবর অনুযায়ী এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জনেরও বেশি মানুষ। কিন্তু সংখ্যা দিয়ে কি এই ক্ষতি বোঝানো যায়? গুজব বলার চিহ্ন: ২৬টি প্রাণ মানে ২৬টি পরিবার, ২৬টি স্বপ্ন, ২৬টি অসমাপ্ত গল্প। পিন এখন প্রশ্ন হল, দোষ কার? চালকের, যান্ত্রিক ত্রুটির, নাকি আমাদের ভাঙা বিশৃঙ্খল সিস্টেমের? ফেরিঘাটের সেই বিশৃঙ্খলা, পিচ্ছিল পন্টন, অপরিকল্পিত ব্যবস্থাপনা, এসব কি একটি আধুনিক রাষ্ট্রের চিত্র হতে পারে? নিষেধ চিহ্ন: আমরা কি প্রতিদিনই মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাফেরা করছি? আমাদের পরিবহন ব্যবস্থা কি এক অঘোষিত মৃত্যুফাঁদ? পিন দর্শক, এই ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি সতর্কবার্তা। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এমন ট্র্যাজেডি আবারও ঘটবে, আর হারাবে আরও প্রাণ। লক্ষ্য চিহ্ন: দর্শক, আপনার কি মনে হয় এই দুর্ঘটনার জন্য আসল দায়ী কে? কমেন্টে আপনার মতামত জানান। আপনার একটি মতামতই হতে পারে পরিবর্তনের শুরু। ঘণ্টা চিহ্ন:
ঢাকার ব্যস্ত রাস্তায়, চায়ের দোকানে, অফিসের করিডোরে কিংবা গ্রামের আড্ডায় সবখানেই এখন এই এক আলোচনা। একজন বৃদ্ধ বলছিলেন, আগে নদী পারাপার ছিল ভয়ের, এখন রাস্তা আর ফেরি দুটোই ভয়ের। আরেকজন তরুণের কণ্ঠে শোনা গেল হতাশা, আমরা তো প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি, এটা কি স্বাভাবিক? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নীরব থাকেনি। বিভিন্ন ক্যাম্পাসে ছোট ছোট মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচি দেখা গেছে। তাদের দাবি, নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং এই ঘটনার সঠিক বিচার হতে হবে। একজন শিক্ষার্থী বলছিলেন, আমরা শুধু বিচার চাই না, আমরা পরিবর্তন চাই, যাতে আর কোনো মা তার সন্তানকে এভাবে হারাতে না হয়। এদিকে পরিবহন শ্রমিকদের মধ্যেও চলছে আলোচনা। অনেক চালকই বলছেন, বাস্তবতা অনেক কঠিন। দীর্ঘ সময় গাড়ি চালানো, বিশ্রামের অভাব এবং চাপ সবকিছু মিলিয়ে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। একজন অভিজ্ঞ চালক বলছিলেন, সব দোষ চালকের নয়, অনেক সময় পরিস্থিতিই এমন হয় যে কিছু করার থাকে না। এই কথাগুলো যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমস্যার গভীরতা কতটা। এদিকে আন্তর্জাতিক মহলেও এই ঘটনাটি গুরুত্ব পেয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই দুর্ঘটনাকে দক্ষিণ এশিয়ার পরিবহন নিরাপত্তার একটি উদাহরণ হিসেবে তুলে ধরেছে। তারা বলছে, দ্রুত উন্নয়নশীল দেশগুলিতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার উন্নতি সমানভাবে জরুরি। কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নদী পারাপার এবং ফেরিঘাট ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি এবং কঠোর নিয়ম প্রয়োগ না করলে এই ধরনের দুর্ঘটনা রোধ করা কঠিন। মানবাধিকার সংস্থাগুলিও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, প্রতিটি নাগরিকের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যদি অব্যবস্থাপনা বা অবহেলার কারণে মানুষ প্রাণ হারায়, তাহলে সেটি শুধু দুর্ঘটনা নয়, এটি একটি দায়বদ্ধতার প্রশ্ন। বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও এই ঘটনায় গভীরভাবে শোকাহত। সামাজিক মাধ্যমে তারা তাদের অনুভূতি প্রকাশ করছেন। কেউ লিখছেন, দূরে থেকেও দেশের এমন খবর শুনে বুকটা ভেঙে যায়। আবার কেউ বলছেন, আমরা চাই আমাদের দেশ নিরাপদ হোক, যেন আমরা গর্ব করে বলতে পারি আমাদের পরিবহন ব্যবস্থা উন্নত। এদিকে অর্থনীতিবিদরাও এই ঘটনাকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন। তারা বলছেন, এই ধরনের দুর্ঘটনা শুধু মানবিক ক্ষতি নয়, এটি অর্থনৈতিক ক্ষতিও বয়ে আনে। একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে গেলে পুরো পরিবারটি অর্থনৈতিক অনিশ্চয়তায় পড়ে যায়। এর প্রভাব দীর্ঘমেয়াদে সমাজের ওপর পড়ে। মনোবিজ্ঞানীরাও এই ঘটনার মানসিক প্রভাব নিয়ে কথা বলছেন। যারা এই দুর্ঘটনা প্রত্যক্ষ করেছেন বা যাদের স্বজন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মধ্যে ট্রমা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। তারা বলছেন, এই ধরনের ঘটনার পর মানসিক সহায়তা দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের দেশে এখনও তেমন গুরুত্ব পায় না। এদিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অনেকে এই ঘটনাকে দেখছেন। বিভিন্ন মসজিদে বিশেষ দুয়া অনুষ্ঠিত হয়েছে। ইমামরা খুতবায় এই ঘটনায় নিহতদের জন্য মাগফিরাত কামনা করছেন এবং জীবিতদের সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছেন। অনেকেই বলছেন, জীবন আল্লাহর দান, কিন্তু সেই জীবন রক্ষা করার দায়িত্ব আমাদেরও আছে। মিডিয়ার ভূমিকাও এই ঘটনায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। কেউ বলছেন, মিডিয়া দ্রুত খবর ছড়িয়ে মানুষের সচেতনতা বাড়িয়েছে। আবার কেউ অভিযোগ করছেন, যাচাই না করে অনেক ভুয়ো তথ্যও ছড়ানো হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। এই বিষয়টি আমাদের মনে করিয়ে দেয়, তথ্যের যুগে দায়িত্বশীলতা কতটা জরুরি। সরকারি মহল থেকেও বিভিন্ন প্রতিক্রিয়া এসেছে। তদন্ত কমিটি গঠন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস, এসব ঘোষণা নতুন নয়, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, এই আশ্বাসগুলো বাস্তবে কতটা কার্যকর হবে? কারণ অতীতেও এমন অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তব পরিবর্তন খুব কমই দেখা গেছে। এই ঘটনাটি আমাদের সামনে একটি আয়না তুলে ধরেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবকাঠামোর দুর্বলতা, ব্যবস্থাপনার ঘাটতি এবং দায়িত্বহীনতার চিত্র। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি সতর্ক বার্তা, যা আমাদের উপেক্ষা করা উচিত নয়। একজন মা তার সন্তানের ছবি বুকে নিয়ে কাঁদছেন, একজন স্ত্রী তার স্বামীর অপেক্ষায় বসে আছেন, একটি শিশু বুঝতেই পারছে না কেন তার বাবা আর ফিরে আসছে না। এই দৃশ্যগুলো শুধু আবেগ নয়, এটি আমাদের বাস্তবতা, এবং এই বাস্তবতা আমাদের ভাবতে বাধ্য করে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখন একটি বিষয়েই একমত, পরিবর্তন দরকার, শুধু কথাই নয়।